কুত্তার বাচ্চা! স্যার, আপনি এটা কি করলেন? আমার গায়ে কেন হাত তুললেন? গায়ে হাত তুলেছি? আমি কারো গায়ে হাত তুলি না, আমি তুললে পাই তুলি। আমি তোর গায়ে পাই তুলেছি। আর তোর কত বড় সাহস, তুই আমার কাছে টাকা চাস? হ্যাঁ, আমি টাকা চেয়েছি, কিন্তু আমার পারিশ্রমিকটাই চেয়েছি, আর তো কিছু চাইনি। বেশি কথা বলিস না, তাহলে কিন্তু যেটা দিয়েছি সেটাও নিয়ে নেব। কিন্তু আর হ্যাঁ, কালকে থেকে তোর এই সাইডে কাজে আসার আর কোনো দরকার নেই। যা এখান থেকে। এই দাঁড়া, তোর গায়ের ওটা খুলে রেখে যা। ছোট লোকের বাচ্চা। এই শহরের সবথেকে বড় কোটিপতি ইফতিখার চৌধুরী এবং তার স্ত্রী আজ দেশে ফিরেছেন। তাদের দেশে ফেরার কারণ তাদের একমাত্র ছেলে দীপ্ত। ফাইনালি আজ আমরা দেশে ফিরলাম। তোমার জন্য এতদিন আমরা বিদেশে ছিলাম, আমার ছেলের থেকে দূরে ছিলাম। বলো বলো, কোথায় আমার ছেলে? দাঁড়াও, এত উতলা কেন হচ্ছে? ওই যে আমাদের ছেলে বসা। মাই সান। আর তুমি তো ভালো করে জানো এতটা বছর কেন আমরা দেশের বাইরে ছিলাম আর ছেলে থেকে কেন দূরে ছিলাম। আমি ওকে বোঝাতে চেয়েছিলাম জীবনটা কত কষ্টের, আর আমার এত কোটি কোটি টাকা কে ভোগ করবে? আমাদের ছেলেই তো ভোগ করবে। এই জন্যে ওকে জীবনটা উপলব্ধি করতে হতো, আর আমার এখন মনে হচ্ছে উপযুক্ত সময়টা চলে আসছে। তাহলে অপেক্ষা কেন করছি? চলো। ওয়েট, এভাবে না। কি ব্যাপার? আপনারা কারা? আপনারা এইভাবে আমার সামনে কেন দাঁড়িয়ে আছেন? দীপ্ত, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মা। কি বলছেন? কি আপনি আমার মা মানে? না না, আমি তো আপনাকে চিনতে পারছি না। কি সব যাতা বলছেন? আপনি কিভাবে আমার মা হবেন? আর তাছাড়া আমি যতদূর জানি আমার মা বাবা আমি যখন ছোট আমাকে ছেড়ে অন্য শহরে চলে গেছে। বাবা, তোর মা যা বলছে সবই সত্য। তুই আমাদের সন্তান, আমি তোর বাবা। বাবা, আমরা এই শহরে থাকতাম না ঠিকই, কিন্তু তোকে আমরা ছেড়ে যাই নাই। আমরা শহর ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম। বাবা, তুই বিশ্বাস কর, তোর বাবা যা বলছে সত্য বলছে। তুই আমাদের সন্তান। ওগো, ওর আর আমাদের একসঙ্গে যে ছবিটা আছে ওকে একটু দেখাবো না? হ্যাঁ হ্যাঁ, এই দেখ বাবা, এই দেখ আমাদের ছবি দেখ। এই যে তোর মার কোলে তুই, পাশে আমি দাঁড়ানো। দেখ বাবা। কি বলছেন? কি এ ছবি তো আমার ছবি। আমি ছোটবেলায় এমন দেখতে ছিলাম। আপনারা দুজন আমার সাথে কিভাবে? তার মানে আমাকে যে মানুষ করেছিল সে বলেছিল আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। সত্যি তাহলে আপনারা আমার মা বাবা? হ্যাঁ, তুই বিশ্বাস কর বাবা, আমরা তোর বাবা মা। আচ্ছা, বুঝলাম তোমরা আমার মা বাবা, কিন্তু কি এমন কারণ যে কারণের জন্য নিজের একমাত্র সন্তানকে ফেলে চলে গিয়েছিলে? বলবো বাবা, সব তোকে বুঝিয়ে বলবো। আমরা যখন এসছি তুই সব জানতে পারবি বাবা। হ্যালো, কি হলো? তোমাকে সে কখন থেকে কল করেই যাচ্ছি, তুমি কল কেন ধরছো না? তোমাকে না বলেছিলাম আজকে ভাইয়াদের সাথে তোমাকে আমি দেখা করিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। আমি আসছি, কিন্তু আমি একা আসছি না, আমার সাথে আরো দুইজনকে নিয়ে আসছি। ওকে, আসো। আচ্ছা ঠিক আছে, রাখছি। বাবা,
মা, তোমাদের সাথে যেহেতু দেখা হয়ে গেছে খুব ভালো হলো। আমি একটা মেয়েকে ভালোবাসি। আজই ওর সাথে মানে ওর ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা, তোমাদেরকে সাথে নিয়ে যাই। কিন্তু বাবা, আমরা এই পোশাকে কিভাবে যাব? আমাদেরকে দেখে তো গরিব মনে হচ্ছে। ওরা যদি মেনে না নেয়? আরে কিছুই হবে না, তোমরা চলো তো। ঠিক আছে বাবা, চল। চলো। বাবা, বাবা, এই যে এই বাড়ি। ও, ওই যে সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। বাই দ্য ওয়ে, ইনারা কারা? এনারা হচ্ছেন আমার বাবা মা। আমার বাবা, আমার মা। ওয়েট ওয়েট, তুমি না বলেছিলে তোমার মা বাবা কেউ নেই, তারা অন্য শহরে থাকে? তাহলে ইনারা তোমার মা বাবা কিভাবে হলো? হ্যাঁ, আচ্ছা এই সব কিছু আমি পরে খুলে বলবো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে, তোমার ভাইয়া আবার রাগ করবে। তোমার মাথা ঠিক আছে তো? তোমার নামে কত মিথ্যা কথা বলে ভাইয়াকে রাজি করিয়েছি, আর এখন যদি আমার ভাইয়া দেখে তোমার বাবা মা এমন পোশাক পরে আছে, তাহলে তো ভাইয়া রাজি হবে না, বরং আমাদের সম্পর্ক এখানেই শেষ। তুমি এইভাবে কেন কথা বলছো? এনারা যে পোশাকই পরে থাকেন না কেন, আমার বাবা মা তো। তুমি চলো তো। না না, আমি যেতে পারবো না, আমার ভয় লাগছে। জুলি, তুমি কি আমাকে ভালোবাসো না? আচ্ছা ঠিক আছে, চলো। চলো। ভাইয়া, দীপ্ত চলে এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু দেরি করে এসেছে। আর দীপ্তর সাথে এরা কারা? আর এদের বাড়িতে কে ঢুকতে দিল? আসলে ভাইয়া, এনারা হচ্ছে দীপ্তর বাবা মা। দীপ্তর মা বাবা মানে? হ্যাঁ তাই তো, তুই তো বলেছিলি ওর বাবা মা কেউ নেই, ও ভালো একটা কোম্পানিতে চাকরি করে, এখন বাবা মা কোথা থেকে আসলো? তাছাড়া দেখেই তো বোঝা যাচ্ছে ভালো পরিবার তো দূরের কথা, বস্তি থেকে উঠে এসেছে। ভাইয়া, তোমরা একটু শান্ত হও, আমি তোমাদের বুঝিয়ে বলছি। আর দীপ্ত তো ভালো একটা চাকরি করে। তুই চুপ কর, আর মিথ্যা বলতে হবে না। তুই যে মিথ্যা কথা বলে আমাদের কাছে ধরা খেয়ে গেছিস, এটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। সব থেকে বড় কথা, ওর বাবা মাকে দেখে ভালো করেই বোঝা যাচ্ছে ওরা কোন পরিবার থেকে উঠে এসেছে। এই, আপনি কাকে কি বলছেন? আমরা কারা আপনি জানেন? আসলে আমার ছেলের কোনো দোষ নাই, আমরাই ওর সাথে থাকতাম না। তবে এটা সত্যি, আমার ছেলে কোনো ধনী পরিবারের ছেলে নয়, আমরা সবাই গরিব। হ্যাঁ ভাইয়া, আমার বাবা যেটা বলেছে ঠিকই বলেছে। আমি কোনো ধনী পরিবারের ছেলে না, আমি আসলে খুবই সাধারণ গরিব পরিবারের একটা ছেলে। আমি দিনমজুরের কাজ করি। আপনার বোন হয়তো আমাদের ব্যাপারে আপনাকে রাজি করানোর জন্য মিথ্যা বলেছে, এই ব্যাপারে আমি কিছু জানতাম না। তবে সব কিছু মিথ্যা হলে একটা কথা সত্যি, আমি আপনার বোনকে ভালোবাসি, আর আপনার বোনও আমাকে ভালোবাসে। চুপ কর, একটা কথাও বলবি না। তোর মুখে না ভালোবাসার কথা মানায় না। আরে তুই গরিব মানুষ, তোর আবার ভালোবাসা কিসের? তোদের মুখে কখনো ভালোবাসার কথা মানায় না। ভালোবাসতে গেলে না টাকা লাগে, আর সংসার করতে গেলেও টাকা লাগে, যেটা তোর কাছে নেই। বাবা, এভাবে কেন বলছো? হ্যাঁ, ওর কাছে হয়তো এখন টাকা পয়সা নেই, কিন্তু দুদিন পরে যদি ওর কাছে টাকা পয়সা চলে আসে? দেখুন, এই গরিব থেকে বড় লোক না নাটক সিনেমাতেই হয়, বাস্তব জীবনে এগুলো হয় না। ভাইয়া, তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, আমি দীপ্তকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ভালোবাসি। তোমরা প্লিজ চুপ থাকো। ও যা বলছে সবকিছু ঠিক বলছে, ভুল কোনো কিছু বলছে না। তারপর তোকে আমি একটা সুযোগ দিলাম। ও যদি তোকে 15 দিনের মধ্যে একটা দামি গাড়ি, একটা বাড়ি দিতে পারে, তাহলে আমি তোকে ওর সঙ্গে বিয়ে দিব। তুমি এগুলো কি বলছো ভাইয়া? ও এতগুলো টাকা কোথায় পাবে? ওই সব কিছু করতে পারবে না। আরে আমার ছেলের কাছে এ কোনো ব্যাপারই না, যে কোনো মুহূর্তে আমার ছেলে দামি গাড়ি দামি বাড়ি দিতে পারে। না মানে, দীপ্তর মা বলতে যাচ্ছে আমরা একটু কষ্ট করলে এগুলো হয়তো ম্যানেজ করতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কথাই থাকবে। আপনার কথা মতো আমরা 15 দিনের মধ্যে একটা বাড়ি, একটা দামি গাড়ি ম্যানেজ করব। আপনি তাহলে কথা দিচ্ছেন আপনার বোনকে
আমার ছেলের হাতে তুলে দিবি। ঠিক আছে, আমি কথা দিলাম। মা, বাবা, তোমরা এসব কেন বলতে গেলে? দরকার পড়লে আমি ওই মেয়েকে বিয়েই করতাম না, কিন্তু এখন এসব কেন বলতে গেলে? আমরা কোথায় পাবো এসব বাড়ি গাড়ি? 15 দিনের মধ্যে কিভাবে পাবো? দেখো, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কিছু বলা উচিত ছিল। আমার তো মনে হচ্ছে 15 দিন পরে আমরা আরো বেশি অপমানিত হয়ে যাব। আরে বাবা, অত চিন্তা করছিস কেন? তোর বাবা একটা ফোন দিলেই গাড়ি বাড়ি সব। মানে? না না, মানে তোর মা বলতে চাচ্ছে কি যে আমাদের টাকা পয়সা নাই ঠিকই, কিন্তু এগুলো ম্যানেজ করা আমাদের পক্ষে তো অসম্ভবের কিছু না বাবা। শোন বাবা, আমাদের পরিচিত একজন আছেন, তিনি অনেক ধনী এবং দয়ালু। ওনাকে বললে একটা না একটা ব্যবস্থা করেই দিবে। বাবা, তুমি এসব কি বলছো? সে যতই বড় লোক হোক না কেন, আমাদেরকে এসব গাড়ি বাড়ি কেন দিবে? দেখ বাবা, এতদিন তো তুই আমাদেরকে কাছে পাসনি, নিজের চিন্তা নিজেই করেছিস। এখন আমরা আসছি, তোর চিন্তাটা আমাদেরকে করতে দে। হ্যাঁ বাবা, তোর বাবা তো ঠিকই বলেছে। দেখবি একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। যা, তোর কাজে যা। কি হয়েছিল তোমার? আর একটু হলেই তো ফাঁসিয়ে দিয়েছিলে। শোনো, ছেলেকে এখন কোনো কিছু বলা যাবে না। কি করব, মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছিল। তা তুমি ম্যানেজারের সঙ্গে কথা বলছো কখন? এখনই কথা বলবো। ঠিক আছে। স্যার, এটা তো কোনো ব্যাপারই না। আপনি চাইলে 15 দিন কেন, আমি আজকেই সব কিছু ব্যবস্থা করে দিতে পারছি। এই শহরের সব থেকে বড় ভিলা আপনার এত টাকা, আপনি চাইলে তো প্রতিদিনই নতুন নতুন গাড়ি কিনতে পারেন। তাহলে স্যার 15 দিনের অপেক্ষা কেন স্যার? আমি কি আজকে সব কিছু ব্যবস্থা করব? না না না, আজকে কিছু করার দরকার নেই, আপনি 15 দিন পরেই করবেন। আমি শুধু আপনাকে জানিয়ে রাখলাম। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লি কেন? আমি মনে হয় গাড়ির সামনে দীপ্তর বাবাকে দেখলাম, অনেক দামি একটা পোশাক পরা, আর ঠিক ওই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। না না ভাইয়া, আমি কোনো ভুল দেখিনি। তুমি চলো, নিশ্চয়ই গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চল। কোথায়? মাত্র এখানেই তো ছিল। আঙ্কেল, আপনার এই অবস্থা কেন? আপনাকে তো মাত্র ভালোটা পোশাক এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এসব তুমি কি বলছো মা? হ্যাঁ, আমি এখানেই ছিলাম, তো ভালো কোনো পোশাকে তো ছিলাম না, এই পোশাকেই তো ছিলাম। দেখ, তোর চোখে সমস্যা হয়েছে, নাহলে মাথায় সমস্যা হয়েছে। ওরা দামি পোশাক কোথায় পাবে? দেখতেই তো পাচ্ছিস, গাড়ি পরিষ্কার করছে। আর ওরা নাকি 15 দিন পরে দামি গাড়ি দিবে, দামি বাড়ি দিবে। ভাবলেই না আমার হাসি পাচ্ছে। এখন চল এখান থেকে। আঙ্কেল, আমরা চলে যাচ্ছি, তবে আপনাকে এতটুকুই বলি, দীপ্তকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার উপর আস্থা রাখতে পারো মা, যাও তো। চল এখান থেকে। মা, তুমি আর বাবা যেহেতু বলেছো কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবে, আমি ওই লোকটার সাথে একটু দেখা করতে চাই। কোন লোকটার সঙ্গে? ওই যে তোমরা যার কথা বলেছো, যিনি আমাদের গাড়ি বাড়ির ব্যবস্থা করে দেবে, ওনার সাথে একটু দেখা করতে চাই। কোনো দরকার নেই, তোর বাবা দেখা করেছে, এটাই হবে। মা, আমি ওনার সাথে একটু দেখা করতে চাই, তুমি না করো না, তুমি বাবাকে বলো না। হ্যাঁ, তুমি একটু ব্যবস্থা করে দাও না। আচ্ছা ঠিক আছে, তুই যা, নিরালা আবাসিকের 16 নম্বর রোডে যা, আমি ওনাকে বলে দিচ্ছি। কি বলছো? উনি এত বড় মাপের একজন মানুষ, উনি কেন আসবে কষ্ট করে? তুমি ওনার ঠিকানা দাও, আমি নিজে গিয়ে দেখা করে নিচ্ছি। আরে তুই যা তো, কোনো সমস্যা নেই। হ্যালো ম্যানেজার, আমার ছেলে নিরালা আবাসিকের 16 নম্বর রোডে যাচ্ছে, ওর সঙ্গে দেখা করেন। তবে খুব সাবধান, আমার ছেলে যেন কোনো কিছু জানতে না পারে। ঠিক আছে।
আপনি কি দীপ স্যার? জি, আমি দীপ। আপনি আমার সাথে দেখা করতে এসেছেন। আসলে আমি অনেক দুঃখিত, আমি পায়ে হেঁটে এসেছি তো এই জন্য একটু দেরি হয়ে গেল। আপনি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আরে এভাবে কেন বলছেন? এটা তো আমার কাজ। কাজ মানে? না মানে বোঝাতে চাইছি এটা আমার দায়িত্ব। আপনার বাবা আমার জীবনে অনেক উপকার করেছে, আর তার এই বিপদের দিনে তাকে সাহায্য করবো না, এটা কি হতে পারে? হ্যাঁ স্যার, আমি জানি যে আপনি আমার বাবাকে কথা দিয়েছেন যে গাড়ি বাড়ি সব কিছু দিবেন। তবুও স্যার আমি আপনার কাছে অনুরোধ করছি, কারণ আমি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি। আপনি যদি স্যার গাড়ি বাড়ি আমাদেরকে না দেন তাহলে আমি মেয়েটিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। তাই অনুরোধ করছি স্যার, দয়া করে গাড়ি বাড়ির ব্যবস্থা করে দিন না। আপনি কোনো চিন্তা করবেন না, এখন চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। না না, কোনো দরকার নেই, আমি পায়ে হেঁটে এসেছি, আমি পায়ে হেঁটে চলে যেতে পারবো। না না, আপনি পায়ে হেঁটে বাড়িতে গেলে স্যার রাগ করবে। স্যার? ও কিছু না, চলুন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, আমার হাতে সময় আছে। আপনি চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। জুলি, হাই জুলি, এইদিকে আয়। হ্যাঁ ভাইয়া বলো। দীপ তো আমাকে ফোন করেছিল, ও বলল গাড়ি বাড়ি সব কিছু ম্যানেজ করে ফেলেছে। আমাকে একটা লোকেশনও দিয়েছে, চল যাই দেখে আসি। কিন্তু এত ভাবার কি আছে? নিশ্চয়ই অন্য কারোর বাড়ি নিয়ে যাবে, নিয়ে বলবে তোর নামে বাড়ি কিনেছি। আমি খুব ভালো করেই জানি ও বাড়ি কিনতে পারবে না। তবে ভাইয়া আমি কিন্তু যেতে চাই, গিয়ে সরাসরি মজাটা দেখতে চাই। হ্যাঁ চল, আমি যে ওদের মজাটা দেখতে চাই, আর আমি জানি ওদের অকাত কতটুকু। বাবা, ফোন তো দিয়েছি, কিন্তু আমার কেন জানি না ভয় লাগছে, যদি বাড়ি গাড়ির ব্যবস্থা না হয়। তোর কোনো চিন্তা করা লাগবে না বাবা, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। তোকে যে অ্যাড্রেসটা দিয়েছি সেখানে চলে যা, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি যাব মানে? তোমরা যাবে না? আমরা যাব, সময় মতোই চলে যাব, তোর চিন্তা করা লাগবে না, তুই যা এখন। আচ্ছা। এই, তুই আমাদের এখানে কেন আসতে বলেছিস? এই জায়গাটা শহরের সব থেকে দামি জায়গা, আর আমি এটা ভালো করে জানি তুই কখনো এই দামি জায়গা কিনতে পারবি না। তাহলে আমাদের কেন আসতে বললি? আমিও তো বুঝতে পারছি না বাবা কেন আমাকে এখানে আসতে বললো। হয়তো বাবা এখানে ফ্ল্যাট কিনেছে, এই জন্য আসতে বলেছে মনে হয়। এই, তোর মাথা ঠিক আছে তো? এই জায়গা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এখানে তোর বাবা কিংবা তোর কাজের মানুষ হওয়ার যোগ্যতা নেই, আর তুই কিনা এখানে ফ্ল্যাট কিনবি? যা এখান থেকে। এই আপনারা কারা? এখানে ভিড় করছেন কেন? না না স্যার, আমরা এখানে আসিনি, আমাদের ওই ছেলেটা নিয়ে এসেছে। আমাদের কোনো দোষ নেই, আপনার যা বলার ওই ছেলেটাকে বলুন। আসলে স্যার এখানে একটা বাড়ি কেনা হয়েছে। এই ছেলে, তোমার মাথা ঠিক আছে তো? এখানে না কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি হবে, না কোনো বাড়ি। এখানকার মালিক একজনই। ও আচ্ছা, আপনি নিশ্চয়ই দীপ স্যারের কথা বলছেন, তাই না? এখানে দ্বীপ নামে কোনো মালিক নাই, মালিক তো একজনই। এই গরিবের বাচ্চা, আমি ভালো করেই জানতাম তুই এখানে কখনোই ফ্ল্যাট কিনতে পারবি না, তাহলে কেন আমাদের সাথে নাটক করলি? আর তোর সাথে তোর বাবা মা যে নাটকটা করেছিল তারা কই? তাদের ডেকে নিয়ে আয়। ভাইয়া চুপ, একদম কোনো কথা বলবি না। আর তোকে তোকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগ তুই কোনো কাজে লাগাতে পারিস নি, আর কোনো সুযোগ তোকে দেওয়া হবে না। এই যে স্যার চলে এসেছেন। স্যার নিশ্চয়ই এখানকার মালিক। না না, উনি মালিক হতে যাবে কেন? এখানকার যে মালিক সে আজ আসবে। ওই তো ওনারা আসছে।
স্যার দেখুন, এই ছেলেটা যা তা বলছে, ওকে এখান থেকে এখনই বের করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। দাঁড়ান, আপনি কাকে বার করে দিচ্ছেন? আপনি জানেন ওকে? ও দীপ্ত চৌধুরী, আমার একমাত্র ছেলে। এই পুরো প্রপার্টির মালিক এই দীপ্ত চৌধুরী। বাবা, তুমি এত দামি পোশাক কোথায় পেলে? এই জায়গাটা দীপ স্যার দিতে চেয়েছিল না? এই কি নাটক শুরু করলি তোরা? সেই একের পর এক নাটক দেখে যাচ্ছি, আমার না আর ভালো লাগছে না। এই চল তো এখান থেকে। চলে তো যাবেন, কারণ আপনাদের মতো মানুষের এখানে থাকার কোনো অধিকার নেই। তবে আমরা এই পোশাকই কেন, একটু জেনে যান। সেটাই তো প্রশ্ন, আপনারা এইভাবে কেন এসেছেন? কখনো গরিব পোশাক তো কখনো বড়লোক পোশাক, এখানে হচ্ছেটা কি আপনি ক্লিয়ার করুন তো। তাহলে শুনো, এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান এবং প্রভাবশালী ইফতেখার চৌধুরীর নাম তো নিশ্চয়ই শুনেছেন। আমি সেই ইফতেখার চৌধুরী। এতদিন আমি দেশের বাইরে ছিলাম, আর দীপ্ত ও কোনো গরিব ছেলে না, ও জন্ম থেকেই কোটিপতি। আমি এতদিন ইচ্ছা করেই দেশের বাইরে ছিলাম, কারণ আমি দীপ্তকে বোঝাতে চেয়েছি বাস্তবতা কতটা কঠিন। আমার এখন মনে হচ্ছে উপযুক্ত সময় চলে এসছে। বাবা? হ্যাঁ বাবা, তোর বাবা যেটা বলছে সত্য বলছে। জি দীপ্ত স্যার, বড় স্যারের কথায় আমিও ছোট্ট একটা নাটক করেছি। এখন তো সব কিছু জানলি, তোর যদি কিছু বলার থাকে বলতে পারিস। হ্যাঁ বলবো। ভাইয়া, এখন আমি তো আর গরিব নেই, আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে। এখন আপনার বোনকে আমার সাথে বিয়ে দিতে আপত্তি আছে আপনার? না না, আমার এখন আর কোনো সমস্যা নেই, আমার বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি জানতাম আপনার উত্তরটা হ্যাঁ হবে। আমি জেনে শুনে আপনাকে প্রশ্নটা করেছি শুধুমাত্র এই উত্তরটা শোনার জন্য। স্ট্রেঞ্জ, এই দুনিয়ার নিয়ম কত অদ্ভুত, তাই না? 2 মিনিট আগে আপনি আমাকে অপমান করেছিলেন গরিবের বাচ্চা বলে, আর এখন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দিচ্ছেন। মানে টাকা পয়সা আর পোশাক দেখে মানুষকে বিচার করে ফেলেন। অবশ্য আপনার বোনকে বিয়ে করতে গেলে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আমার নেই, কারণ আপনার বোনও প্রাপ্তবয়স্ক, আমিও প্রাপ্তবয়স্ক। আমাদের দুজনে যদি ইচ্ছা থাকে তাহলে ঠেকানোর ক্ষমতা কারো নেই। আমি আপনার বোনের হাত আপনার সামনেই ধরলাম, আর আপনার সামনে দিয়ে আপনার বোনকে আমি নিয়ে চলে যাব। যদি কিছু করার থাকে করে দেখান। চলো, ওয়েট।